অচিন্তপুর থানা। শহরতলির নিরিবিলি রাস্তায় দাঁড়িয়ে থাকা এ থানাটি বাইরের চোখে সাধারণ মনে হলেও ভেতরে জমে আছে বছরের পর বছর ধরে কিছু মার্ডার কেসের অমীমাংসিত রহস্য। গতকাল গভীর রাত অবধি থানার ইনচার্জ রক্তিম পুরনো ফাইলগুলোকে ঘেটে ঘেটে তার আদ্যপ্রান্ত সবই দেখেছিলেন, কিন্তু কয়েকটি হত্যার ডায়েরিগুলো দেখে তিনি রীতিমতো অবাকই হননি, তার হৃদয় পর্যন্ত কেঁপে উঠেছিল। হলদেটে পাতার ভাঁজে জমে থাকা কালি যেন তাকে তিরস্কার করে বলছিল, তোমাদের পুলিশের অক্ষমতা, তোমাদের সব গাফিলতি, না না, এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রতিটি অমীমাংসিত কেসগুলোর সঠিক তদন্ত করতেই হবে। এভাবে অসহায় মানুষগুলোর হত্যার কোনো বিচার হবে না, তা হতে দেওয়া যাবে না। আজ সকালে সকালে অফিসে ঢুকেই অচিন্তপুর থানার বড়বাবু এসিপি রক্তিম সরকার গম্ভীর স্বরে ডাকলেন, হাবিলদার রাম সিং, রাম সিং। রাম সিং ছুটে আসে, জি স্যার, বলুন কি করতে হবে। অফিসার কৌশিককে ডাকো, জরুরি কথা আছে। মুহূর্তেই কৌশিক এসে দাঁড়ালো রক্তিমের টেবিলের সামনে। কয়েক মাস হলো আমি এই থানার দায়িত্বে, কিন্তু গতরাতে আমার কতগুলো পুরনো ফাইলে চোখ আটকে গিয়েছিল কেসগুলোর বেহাল অবস্থা দেখে। আমি অবাক হয়েছি, কিছু কেস কেন বছরের পর বছর নিস্তব্ধ পড়ে আছে, কোনো তদন্ত হয়নি, কোনো অগ্রগতি নেই, এমনকি কোনো এফআইআর পর্যন্ত দাখিল করা হয়নি। তুমি তো অনেক আগে থেকেই এখানে আছো, তুমি নিশ্চয়ই এসব বিষয়ে জানো, খোলাখুলি বলো আমাকে। স্যার, আপনার কথা ঠিক, কিন্তু সত্যি বলতে কি, আপনার আগের অফিসারদের কেউই এই অমীমাংসিত কেসগুলোর প্রতি কোনো গুরুত্ব দেননি। ভিকটিমরা ছিল গরিব, অসহায়, তাই তাদের পক্ষ থেকে কেউ তদবিরও করেনি। তারই জন্য কেসগুলো এতদিন ধরে কেবল ফাইলেই বন্দী হয়েই রয়েছে, যা নিতান্তই অবিচার ছাড়া আর কিছুই নয়, তা আমি জানি স্যার। কিন্তু স্যার, উপরের নির্দেশ ও সহযোগিতা ব্যতীত আর আমি একা একা কী বা করতে পারতাম স্যার। বেশ, এখন থেকে এসব আর চলবে না। প্রতিটি অমীমাংসিত কেস তুমি হাতে নেবে, তদন্ত করবে, গোপনে, সাধারণ মানুষের ছদ্মবেশে, বাইরে কেউ টের পাবে না। আমি সবসময় তোমার পাশে আছি, বুঝলে? জি স্যার, তবে কোন কেস দিয়ে শুরু করব? রক্তিম সামনের ফাইলটা ধীরে ধীরে কৌশিকের দিকে এগিয়ে দিলেন। ফাইলের পাতায় মোটা কালিতে লেখা, হরান মাঝি হত্যাকাণ্ড। এই কেস দিয়েই শুরু করো। 5 বছর আগের ঘটনা। হরান নামে এক মাঝি থাকত বাঁশখালী গ্রামে। জায়গাটা বেশ দূরে। তারপর নদীনালা আর জলা জঙ্গলে ছড়ানো ছেটানো কিছু বাড়িঘর নিয়ে বিস্তীর্ণ এক প্রত্যন্ত গ্রাম। হরান পেশায় মাঝি ছিল। নিতান্তই গরিব ও অসহায় লোকটিকে কে বা কারা হত্যা করতে পারে তা আমাদের আজও অজানা। তবে ভিকটিমের দেহ মেলেনি, কেবল মাথাটা পাওয়া গিয়েছিল। তারপর কেস আর এগোয়নি। থানার ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় এটাই। এবার রহস্য ভাঙতেই হবে, এবং এ কাজ তুমিই পারবে, কারণ তোমার ভেতর অদম্য সাহস ও সততা রয়েছে, তা আমি জানি। তাহলে আর কথা না বাড়িয়ে আজ থেকে কাজে নেমে পড়ো। গুড লাক। কৌশিক আর বিলম্ব না করে ব্যাগপত্র গুছিয়ে রওনা করল অচিন্তপুর স্টেশনের দিকে। নীল জামা, কালো প্যান্ট ও বুট পরে একজন সাধারণ ভদ্রলোকের বেশে সে রিকশায় চেপে রওনা করল সন্ধ্যের একটু পরে। থানা থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় ঘণ্টাখানেকের পথ। স্টেশনে পৌঁছে ভাড়া মিটিয়ে ট্রেনে উঠল কৌশিক। রাতের অন্ধকার চিরে ট্রেন চলছে। কৌশিকের গন্তব্য হিমেলদাহ স্টেশন। প্রায় ঘণ্টাখানেক পর ট্রেন পৌঁছল। কৌশিক নেমে পড়ল। এখানে লোকজনের তেমন আনাগোনা নেই। প্রত্যন্ত গ্রামের স্টেশন। রাত নামলে সেখানে তেমন কেউ থাকে না। রাত প্রায় 9টা। এরই মধ্যে সম্পূর্ণ স্টেশনই ফাঁকা। ট্রেন থেকে সে একাই নেমেছিল। বুঝল এদিকে তেমন কেউ আসে না, তার জন্যে কোনো দোকান বা যানবাহনেরও কোনো ব্যবস্থা নেই। মহা ঝামেলায় পড়া গেল। বাঁশখালী যাব কিভাবে? তারপর জায়গাটাও চেনা জানা নয়। তবে তবে স্টেশন মাস্টার মশাই তো আছে, তার কাছে এখানকার যোগাযোগ ও পথের বিষয় বিশদভাবে জানা যাবে।
সে গেল স্টেশন মাস্টারের রুমে। সে একাই বসে আছে। কি চাই এত রাতে? কোথা থেকে আসা হলো? দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। তা আমার সাথে আপনার কি কাজ মশাই? আমি কৌশিক, শহরে একটি এনজিওতে চাকরি করি। যাব বাঁশখালী গ্রামে, কিন্তু ওই জায়গা আমার অচেনা, রাস্তাঘাট কিছুই চিনি না। তা আপনি তো এখানকার লোক, এ বিষয়ে আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে বলুন। তা যদি একটু সাহায্য করতেন তাহলে উপকৃত হতাম আর কি। স্টেশন মাস্টার ভাব নিয়ে বলল, ও, এনজিওতে চাকরি করেন? বেশ ভালো। তা এদিকে তো বন্যার ভীষণ প্রকোপ দেখা দিয়েছে মশাই। তা বেশ কদিন হলো পথঘাট শুনেছি সব জলের নিচে। হ্যাঁ, আপনাদের কাজটা বেশ ভালো। আপনাদের এনজিও থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হবে বোধহয়। তা বেশ ভালো। আপনি বোধহয় বন্যার সার্বিক পরিস্থিতি ভিজিট করতে যাচ্ছেন। তা মশাই, ওদিকে যাবেন কিভাবে? হাঁটা পথে তো আর ওদিকে যাবার কোনো সুযোগ নেই মশাই। দেখেন যদি কোনো নৌকা টৌকা পান তবে হয়তো যেতে পারবেন। সব জলের নিচে ডুবে আছে। বন্যা হয়েছে? তার মানে অবস্থা তো ভীষণই খারাপ। তা কোনো নৌকা পাওয়া যাবে কি? আরে মশাই, আমি কি মাঝি নাকি? আমি নৌকার খবর কোথায় পাবো? এখানে দাঁড়িয়ে অযথা সময় নষ্ট না করে বাইরে গিয়ে একটু নড়ে চড়ে এদিক ওদিক খুঁজে দেখুন, যদি কিছু পান। আমি এখন ঘুমোতে যাব, রাতে আর কোনো ট্রেন নেই। আপনি এখানে ঝামেলা না বাড়িয়ে এখান থেকে কেটে পড়ুন তো। কৌশিক কিছু বলল না। তারপর সে বেরিয়ে স্টেশনের পাশে দাঁড়িয়ে রইল। একে তো অচেনা জায়গা, তার উপর আবার বন্যা। কবে বন্যার পানি সরবে তা কে জানে। এই মুহূর্তে মনে হয় তদন্তের কাজ বন্ধই রাখতে হবে। তার পরিবর্তে অন্য কেস নিয়ে তদন্তের কাজ শুরু করাই ভালো। না, হরান মাঝির কপালটাই বোধহয় খারাপ। তার হত্যার বিষয়ে তদন্ত বোধহয় আর হবে না, কারণ কবে আবার সুযোগ পাবো তা কে জানে। ততদিনে রক্তিম স্যার হয়তো অন্য কোথাও বদলি হয়ে যাবেন, বা আমারও বদলি হতে পারে এই পুলিশ স্টেশন থেকে। তারপর কেই বা উদ্যোগ নিবে হরানের কেস নিয়ে। না, ফিরতি ট্রেন ধরে যে ফিরবো তারও তো কোনো উপায় নেই। না, শেষ পর্যন্ত স্টেশন মাস্টারকে নিজের আসল পরিচয়টা জানিয়ে থানায় ফেরার ব্যবস্থা করতে হবে। এই ভেবে কৌশিক যেই স্টেশনের মূল প্ল্যাটফর্মের দিকে যাবে, ঠিক তখনই হঠাৎই তার পেছন থেকে একটি গলা ভেসে এলো কানে। কোথায় যাবেন পুলিশ বাবু? কথাটা শুনে কৌশিক চমকে উঠে পেছনে তাকালো। দেখল একটি কালো চাদর মুড়ি দেয়া মধ্যবয়সী লোক বেশ একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। আধো আলো অন্ধকারের মধ্যে লোকটির চেহারা ভালোভাবে বোঝা যায় না। বেশ অদ্ভুত দেখতে লোকটি। লোকটি আমার পরিচয় জানলো কি করে? না না, এদিকের কেউ তো আমাকে চেনে না। তবুও পুলিশের চাকরি করি, কোথাও হয়তো আমাকে দেখে থাকতে পারে লোকটি। না, আমার পরিচয় যেহেতু সে জানে, তাহলে ভালোভাবে লোকটির পরিচয়ও আমাকে জানতে হবে। অচেনা জায়গা বলা তো যায় না, কোনো চোর বাটপার হলেও হতে পারে। কত সময় কত লোককে পিটিয়েছি, জেলে দিয়েছি, পুলিশের চাকরি বলে কথা, একটু রিস্ক তো থেকেই যায়। হ্যাঁ, আমি বাঁশখালীর দিকে যেতে চাই। তা আপনি কে? আপনি আমাকে চিনবেন না বাবু, আমিও ওই বাঁশখালী গ্রামে থাকি। জানেনই তো, ওখানে ভীষণ বন্যা, যাওয়ার আর কোনো উপায় নেই সাহেব। তয় আমি আপনারে আমার নৌকায় করে পৌঁছে দিতে পারবো কর্তা। আপনি যেহান জাতি চান, যত সময় ধরে আপনার কাজ করতে চান, আমি সারা সময় আপনার সাথেই থাকবো কর্তা। আমার কোনো তাড়া নেই। যেহেতু আপনি পুলিশের অনেক বড় মাপের অফিসার, আপনাকে সকল কাজে সাহায্য করা তো আমার কর্তব্য বাবু। তা তোমার নাম কি, আর তুমি আমাকে কিভাবে চিনলে মাঝি? স্যার, আমার নাম আপনি পরেও জানতে পারবেন। বহু বছর আগে একটা মরা লাশের সাথে সাথে আমিও আপনাদের থানায় গিয়েছিলাম সাহেব। আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আপনার মন চায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, তাদের সুখ দুঃখের সঙ্গী হতি। সে যাইগে বাবু, আমি কোনো চোর জোচ্চোর নই বাবু। গরিব মানুষ, ওই নৌকাটা ছাড়া আমার আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই সাহেব। চলেন। হ্যাঁ, চলো তাহলে। তা তোমার নৌকা কোথায় রাখা আছে? এখান থেকে প্রায় মিনিট 20 হাঁটলে তারপর যে জলাটা পড়বে, ওখানে আমার নৌকোটা আছে বাবু।
বেশ, চলো তাহলে। কৌশিক ও অচেনা লোকটি পাশাপাশি হাঁটছে নৌকোর দিকে। রাত তখন 10টা। জঙ্গলে ঘেরা পথ, চারপাশে কেউ নেই। রাতের ঘন কালো আধারে ঢেকে রয়েছে পরিবেশ, শুনশান নীরবতা। এমনকি কোনো ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। কেমন একটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। তা বাবু, আপনি সম্পূর্ণ একা এলেন যে? সাথে করে তো 2-4 পুলিশের লোক আনতে পারতেন। আপনি অনেক বড় অফিসার, তাই এরম এক রাত্রির বেলা একা একা আসা আপনার বোধহয় উচিত হয়নি। জানেন বাবু, আমাকে ওই বাঁশখালী জায়গাটা সেরম একটা ভালো না। ওই জায়গাটাতে আবার তেনাদের আনাগোনা একটু বেশি। বোঝেনি তো, প্রত্যন্ত গ্রাম, গ্রামে তেমন কোনো লোক বসতি নেই। 2-4টে যে বাড়িঘর আছে তা সবই ছড়ানো ছিটানো। বাকি জমি জমা যা আছে সব মাছের ঘের আর ধান জমি। তারপর এই বন্যার কালে লোকজন যা ছিল তারা সবাই প্রাণ বাঁচাতে ঘুটিবাটি গুছিয়ে সবাই যে উঠেছে বাঁশখালী গ্রামের যে স্কুল ঘরটা আছে সেইখানে। তা আপনি তো কোনো লোকই পাবেন না যে কারো সাথে কথা বলবেন। তা বাবু, আপনি কি কোনো মরার তদন্ত করতে যাচ্ছেন? কথাটা শুনে কেন জানি কৌশিকের অন্তরটা নিজের অজান্তেই হঠাৎ যেন কেঁপে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে কৌশিক শান্ত গলায় বলল, তা জেনে তোমার কি লাভ বলো? আমি তো ওখানে অন্য কোনো কাজের জন্য যেতে পারি, তাই না? মরার তদন্তের জন্যই যে যাচ্ছি তা ভাবার কারণ কি? লোকটি মৃদু হেসে বলল, না না, আমি এমনিই বললাম। তবে আমার যতটুকু জানা আছে তাতে আপনার কোনো আত্মীয় স্বজন ওই জায়গায় যে থাকতে পারে না তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারেছি বাবু। তাই আর কি করলাম কথাটা। তুমি তো বেশ বুদ্ধিমান দেখছি। হয় বাবু, তা বলতে পারেন আমি গরিব হতে পারি, কিন্তু আমারে সৃষ্টিকর্তা বেশ বুদ্ধিমান করেই সৃষ্টি করেছেন। আর এই বুদ্ধি আমার জীবনের জন্যই বড় বিপদ হয়ে দেখা দিছিল একদিন। তার মানে যার বুদ্ধি আছে সে তো সহজে বিপদে পড়ার কথা নয়। তা তুমি কেন বিপদে পড়লে ভাই? ভাই বইলে আমারে আপনি যখন ডেকেই ফেলেছেন, তখন আপনারও আমার নিজের ভাই মনে করেই আপনার পাশে আমি থাকবো বাবু। আর বাঁশখালীতে আপনি যে কাজে যাচ্ছেন আমি আপনার সেই কাজে সাহায্য করব। বেশ বেশ, তা না হয় করবে। তবে তোমার সেই বিপদের কথাটা আমাকে তো বলো, যে বুদ্ধি কিভাবে বিপদের কারণ হয় আবার। বাবু, আমরা নৌকোর কাছে চলে আইছি। নেন, আপনি চট করে নৌকোটায় উঠে পড়েন দেখি, তারপর সব কথা আপনারা জানাবো। নেন, উঠে পড়েন। কৌশিককে নিয়ে লোকটি তার নৌকা চালাতে লাগলো। চারপাশে অথই জল আর জল, দেখলে মনে হয় সমুদ্র। তবে রাতের আধারের জন্য চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। এমনকি দূরের কোনো গ্রামেরও বিন্দু মাত্র নিশানা চোখে পড়ল না কৌশিকের দৃষ্টিতে। তা তুমি তো বেশ ভালোই নৌকা চালাতে পারো দেখছি। তা বলো, তোমার সেই কাহিনী কি ঘটেছিল তোমার সাথে? শুনবেন বাবু আমার সেই গল্প? তা শোনেন। তা বাবু, ভয় পাবেন না তো? ভয় পাবো কেন ভাই? আরে আমি তো পুলিশের চাকরি করি, এই চাকরিতে ভয়ের কোনো স্থান নেই। তা তুমি বলো, কি বলবে? সে প্রায় বছর 5 আগের কথা। এই বাঁশখালী গ্রামে আমার জন্ম। আমার বাপ ছিল মাঝি। আমরা গরিব মানুষ, তাই জীবনে কোনো দিন স্কুলে যেতে পারিনি। বাপের সাথে আমিও এই নৌকো চালানো শিখলাম। তারপর একদিন নদীতে মাছ ধরতে যেয়ে আমার বাপ মারা যায়। তারপর সংসারের হাল ধরতে হয় আমার। সেই থেকেই আমি মাঝি। তা প্রায় 10 বছর ধরে আমি নৌকো চালাতাম এই নদীতে। গ্রামের লোকজনদের নিয়ে গ্রামে গঞ্জে পাড়ি জমাতাম। আমি মাঝি, কিটা ভালো কিটা মন্দ তা আমার জেনে কি হবে কন? যাত্রীরা টাকা দিলি আমি তাগো নিয়ে জাতি বাধ্য, আর টাকার জন্যই তো নৌকো চালাই। ও হ্যাঁ, তোমাকে তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, তোমার ভাড়া কত দিতে হবে? তা আমার ভাড়া কত দিতে হবে শুনি? ভাড়া লাগবে না বাবু। ওমা, তা কেন ভাড়া লাগবে না কেন?
ভাড়া দিয়ে আমি কি করব বাবু? আমার যে উপকার আপনি করতে আসিছেন, 1000 টাকা দিলেও সেই উপকারের ঋণ কোনোদিনই শোধ হবে না বাবু। আইজ আপনি এরাম একটা সত্যি কথা জানতে পারবেন, যা শুনে আপনি ঠিক থাকতে পারবেন না বাবু। একজন অসহায় মানুষের উপর এই সমাজ যে অন্যায় করেছে, তার সঠিক বিচার করার পথ আপনি খুঁজে পাবেন। তাই আমার মূল্য বাবু। আপনি যে মরা মানুষের মরার কারণ তদন্ত করতে আসিছেন আমাগো এই গণ্ডগ্রামে, সেই মরা মানুষটা যদি তার বিচার পায়, তাহলেই আমার চলবে বাবু। আচ্ছা, তুমি সেই কখন থেকে শুধু একটি কথা জোর দিয়ে বলেই যাচ্ছ যে আমি মার্ডার কেসের তদন্তের জন্যই এখানে এসেছি। তা তোমার কাছে আর গোপন করব না ভাই। হ্যাঁ, আমি একটি হত্যা মামলার তদন্তের জন্যই এখানে এসেছি। তা বলো, তারপর কি হলো তোমার সাথে? এরকমই একদিন রাতের বেলা আমি 4 জন লোক নিয়ে যাচ্ছিলাম বাঁশখালীর পাশে মদনের ভিটে নামে যে উঁচু জায়গাটা আছে সেইখানে। প্রথম থেকেই আমার লোকগুলোরে তেমন ভালো বলে মনে হচ্ছিল না। তারপর তারা এত রাতের বেলা ওইখানে যে কি করবে, আমার মনে খালি এই একটাই প্রশ্ন উকি মারতে লাগলো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনারা কারা, আর এমন রাত্রির বেলা মদনের ভিটেতে কি করতে যাবেন? আর আপনাগো সাথে যে বস্তাটা দেখতেছি, মনে হতেছে ওর মধ্যে কিছু একখান জিনিস যেন নড়তিছে। ওর ভিতর কি রাখিছেন? আর এত রাতি আপনারা ওখানে যে করবেনটা কি? ওখানে তো কেউ থাকে না। তা জেনে তোর কি দরকার? হ্যাঁ, তুই যে ভাড়া চেয়েছিস তা তোকে আগেই দিয়েছি। আর আর আমরা ওখানে গিয়ে কি করব না করব তা জেনে তোর কি হবে? হ্যাঁ, আর আমাদের বস্তার ভেতর যে কিছু নড়ছে তা তুই বুঝলি কেমন করে? বেশি বুদ্ধি চালানো শিখে গেছিস না? আগে তো ওখানে চল, তারপর তোর বুদ্ধি বের করছিস শালা। না না থাক, ও না বুঝে বলেছে, শুধু শুধু ঝামেলা করার দরকার নেই, ওকে কিছু বলতে হবে না। নে তুই তাড়াতাড়ি চালা নৌকাটা। তারপর আমি একটু ভয় পেলাম। ওরা লোক 4 জন আর আমি হলাম একা। তারপর আমি আর কোনো কথা কলাম না, চুপচাপ লোকগুলারে পাড়ে নামাই দিয়ে আমি ওগো সামনেই নৌকোটারে ঘুরিয়ে দিলাম। ওরা ভাবলো আমি চলে যাতিছি, কিন্তু আমার কেমন সন্দেহ হইল। আমি ফের নৌকোটারে আবার ঘুরাই দিলাম সেই মদনের ভিটের দিকে। তারপর চুপি চুপি ডাঙায় নৌকোটারে লাগালাম। তারপর চুপচাপ ঝোপের আবডালে থেকে লুকিয়ে যা দেখলাম, তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল স্যার। দেখলাম মেয়েটি কান্না করে কলো, আমাকে তোমরা ছেড়ে দাও, দয়া করে আমাকে বাড়ি দিয়ে এসো। আমার বাবা যদি জানতে পারে, তোমাদের কাউকে তিনি আস্ত রাখবেন না। আমাকে তোমরা এখানে কেন এনেছো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? চুপ কর তুই। তোকে এখানে আনতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আর তোর বাবা সে আমাদের টিকিও ছুতে পারবে না কখনো। আমরা হলাম ডাকাত। তোদের মতো ধনীদের কাছ থেকে মুক্তিপণ আদায় করাই আমাদের কাজ। আমরা টাকা চাই, টাকা। তোর বাবার কাছে এতক্ষণে আমাদের চিঠি পৌঁছে গেছে। আমরা নগদ 10 লক্ষ টাকা চাই, নয়তো তোকে আমরা মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত আমরা টাকা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তোকে আমরা কিছুতেই ছাড়ব না। নে নে, এবার মেয়েটিকে গাছের সাথে ভালোভাবে বেঁধে রাখ। আর শোন, তোরা কেউ ওর কোনো ক্ষতি করবি না, ওকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। জি সর্দার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওর খেয়াল রাখব। হ্যাঁ, তা ঠিক আছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের ওপর কেউ যেন নজর রেখেছে। এই, তোরা 4-5টা ভালোভাবে খুঁজে দেখ তো। আমার কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। তারপর কি হলো? তারপর ওই দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারলাম না বাবু। ও আচ্ছা, এই তোমাগো কুমতলব। না না, এক্ষুনি জমিদার মশাইরে জানাতে হবে যে তার মেয়ে এখানে আছে। তারপর আমি যেই ঘুরতে যাব,
হঠাৎই আমার সামনে পথ রুদ্ধ কইরে দাঁড়ালো ওদেরই এক চেলা। তারপর কি হলো? তারপর যা হলো তা আমি আপনারে সরে জমিনেই দেখাতে চাই কর্তা। কর্তা, আমরা সেইখানে চলে আসিছি যেই ঘটনার কথা আমি আপনারে এতক্ষণ কইতেছিলাম। ঠিক সেই জায়গাটায় আমি এখন নৌকাটারে ভিড়াবো কর্তা। আপনারা পুলিশ মানুষ, আপনাগো লাগবে প্রমাণ, তা না হলে আপনারা তো কোনো বিচারই করতে পারেন না কর্তা। দয়া করে একবার নামেন কর্তা, আমরা সেই মদনের ভিটাতে চলে আইছি। বাহ, বেশ, একটা কেস সমাধান করতে গিয়ে অন্য কেসের রহস্য ভেদ করতে যাচ্ছি আমি। বেশ বেশ, চলো তাহলে এখানকার বিষয়টি তাহলে দেখা যাক, তারপর না হয় আমার মূল কেসের বিষয় তোমার সাথে কথা বলা যাবে। বেশ বেশ, চলো। তারপর মাঝি কৌশিককে নিয়ে চলল মদনের ভিটের গভীর জঙ্গলটার দিকে। এ জায়গাটা একটা দ্বীপের মতো, এখানে কোনো মানুষের বসতি নেই। চারপাশে অথই জল, আর জল ছাড়া আর কিছুই দেখা যায় না। তারপর তারা সেই দিনের সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলো। রাত তখন 2টা বাজে। তারপর সেই দিন আমি ঠিক এই জায়গাটাই দাঁড়াইছিলাম স্যার। তারপর আর দেরি না কইরা আমি ওই মেয়েটার দিকে দৌড় দিয়েছিলাম। বুঝেছিলাম আমি যদি ওর হাত পায়ের বাঁধন খুইলা না দিই তাহলে ওরা ওকে মেরে ফেলবে। আর তাই জীবনের ঝুঁকি নিয়ে আমি মেয়েটির দিকে ছুটে যাই আর আমার কোমরে থাকা ছোট্ট ছুরি দিয়ে মেয়েটির বাঁধন কেটে দিই। তারপর তাকে ইশারা করি আমার নৌকোয় উঠা নৌকোডারে নদীতে ভাসায় দিতি, যাতে ওরা মেয়েটারে ধরতে না পারে। তারপর জীবনের মায়া ত্যাগ কইরা আমি একাই ঝাঁপিয়ে পড়ি ওদের ওপর, যাতে মেয়েটা পালাইতে পারে। তারপর তুমি পালালে কিভাবে? ওরা তো 4 জন ছিল। না না স্যার, আমি সেদিন পালাইতে পারিনি স্যার। আহ আহ, আমাকে মেরো না, আহ আহ। মার শালারে, মার মার মার, ওকে বাঁচিয়ে রাখবি না, মার মার। ওরা 4 জন ধারালো রামদা দিয়ে আমার সমগ্র শরীর কেটে টুকরো টুকরো কইরা নদীতে ফেলে দিয়েছিল। তারপর আমার মাথাটা একটা লাঠির মাথায় পুঁতে রাখে ঠিক ওই জায়গায়। আরে এত রাতে পুলিশের সাথে মজা করা হচ্ছে, ইয়ার কি করা হচ্ছে? প্লিজ ভাই, আর যা করো মজা করবে না, তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হব। স্যার, আমার কথা বিশ্বাস হলো না বুঝি? আমি কোনো মিথ্যা কথা বলছি না স্যার। হ্যাঁ স্যার, আপনাকে অ্যাকশন নিতে হবে, হবেই ওদের বিরুদ্ধে। সেদিন সেই হত্যার সাথে জড়িত 4 জন, বলাই, অনুপম, ভোলা আর জগনানন্দ। আপনি জমিদার মশাইয়ের সাথে কথা বলে ওই 4 জনকে খুঁজে পাবেন। আর আপনি যে কেসের তদন্ত করতে এত দূর আসিছেন, এই ঘটনাটাই সেদিন ঘটেছিল। এইটাই হচ্ছে আপনার সেই কেস। আর আপনি আমার নাম জানতে চাইছিলেন না স্যার? আমার নামই হরান, হরান মাঝি। আরে কি বলছো? এটা কি করে সম্ভব? কিরে, কোথায় গেলে তুমি? আরে মাঝি ভাই, কোথায় গেলে তুমি? তারপর বাতাসে ভেসে উঠল একটা কণ্ঠস্বর। স্যার, আপনি আরো প্রমাণ চান? তাহলে পেছনে তাকান। এই সেই মাথা, যে মাথার কথা আপনার কেসের ফাইলে লেখা আছে। আমি সেই হরান মাঝি। ভয় পাবেন না কর্তা, আপনি ভয় পাবেন না। আমি আপনাকে ভয় দিতে এখানে আনিনি, আমি শুধু সত্যটা আপনার সামনে তুলে ধরলাম। আপনি আমার নৌকো নিয়ে স্টেশনের পথে ফিরে যান। আমি আর নৌকো চালাতে পারবো না। আমার আত্মা মুক্তি পেয়েছে কর্তা, আপনি আর আমারে দেখতে পাবেন না। আমি এতদিন পর আমার হত্যার কথা পুলিশকে জানাতে পারলাম। হ্যাঁ হরান, আমি সব বুঝতে পেরেছি। তুমি আসলে হরানের আত্মা। আমি এসিপি কৌশিক তোমাকে কথা দিচ্ছি, ওই হত্যাকারীদের আমি একটা করে ধরে এনে এই স্থানেই ক্রস ফায়ার দিয়ে হত্যা করব, যাতে ওরা আদালত আর আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। আমি সেই ব্যবস্থাই করব। আমি কথা দিচ্ছি, ওদের পরিণতি ওদের ভোগ করতেই হবে। এটাই এসিপি কৌশিকের অর্ডার।
তারপর এসিপি কৌশিক থানায় ফিরে গিয়ে সকল অপরাধীর যথাযথ শাস্তির ব্যবস্থা করে। এভাবে হরান মাঝির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সম্পন্ন করা হয়।